জামাতও বলা হয়েছে, জামাত তাদেরকে ব্যবহার করেছে কিনা, বিএনপি তাদেরকে ব্যবহার করেছে কিনা। কেউ কেউ আবার বলেন যে সরকারের সঙ্গে তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা শেষ পর্যন্ত হয়তো টেকেনি। তো দেখুন, আমাদের এই রাজনৈতিক ব্যবহারের কথা বলছেন, যে আমি তো ম্যাডামের সাথে সম্পূর্ণ একমত যে রানারা তো শুধু আওয়ামী লীগের সৃষ্টি তা না, এটা যুগে যুগে রানারা থাকে এবং রানাদের হাত ধরেই আপনি মিছিলের লোককে খুঁজতে হয়, রানাদের হাত ধরেই আপনি সম্পত্তি দখল করতে হয়, রানাদের হাত ধরেই মন্ত্রী এমপি হতে হয়, রাজতিলক মাথায় নিতে হয়। তো এটা চলছে, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমাদের রাজনীতিবিদটা হচ্ছে মৌমাছির মতো, এরা ফুলে ফুলে ঘোরে এবং শুধু মধু নেয়, বিষ কিন্তু নেয় না। কিন্তু তারা নিজেদের মধ্যে প্রচন্ড বিষ রাখে, আর যখন প্রতিপক্ষকে আক্রমণ করতে আসে তখন সেই বিষ দিয়ে তারা প্রতিপক্ষকে হুল ফুটিয়ে ঘায়েল করে। এই হচ্ছে আমাদের রাজনীতি। যখন আপনি যাকে ব্যবহার করলেন, মধুর কথা বললেন, যখন আপনি বিরোধী দলে গেলেন, আপনি ওই কাজই করবেন, জ্বালাও পোড়াল হরতাল। আজকে পাকিস্তানের নিউজ রেজাল্ট শুনছিলাম, মুস্কান হোসেন নামের এক সাংবাদিক লাইভ ইন্টারপ্রিটেশন দিচ্ছিল যে পাকিস্তানে আপনার মুসলিম লীগ কেন এই অবস্থায় আসলো, ল্যান্ডস্লাইড ভিক্টরি কেন নিল। অন্যতম একটা কারণ বলছে যে সেখানে বিদ্যুৎ নেই, পানি নাই, গ্যাস নেই, আমেরিকান ড্রোন হামলা, মানুষ একেবারেই পিঠ দেয়ালে ঠেকে গেছে, বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস নেই, যেটা আমাদের দেশে হচ্ছে, এবং বিরোধী দলের উপর এরকম লাগামহীন অত্যাচার। এবং সেখানে একটা কথা খুব ভালো লেগেছে যে মানুষ কেন, ইয়াং জেনারেশন বিশেষ করে এবং নারীরা কেন সামনে ভোটে চলে আসলো, যে তারা বলছে যে বিরোধী দল হিসাবে মুসলিম লীগ হরতাল করেনি, মানুষকে কষ্ট দেয়নি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের বিরোধী দলের আজকের সমাবেশে আমি এটা অনুরোধ করব যে মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি পরিত্যাগ করতে হবে সবাইকেই। আওয়ামী লীগ করেছে দেখে কেয়ারটেকার আদায় করেছে, এই পন্থায় আমরাও করব কিংবা অন্যরাও করবে, এর থেকে বের হয়ে আসতে আমাদের। কারণ রাষ্ট্রটা তো আমাদের সাধারণ মানুষের, রাজনীতিবিদের না। তারা তো আমাদের একটা অংশ হয়ে কাজ করছেন। এবং দেখেন আমাদের এই সমাজটা, আমরা নিজেরাও কিন্তু গোল্ড ফিশের মতো, যে অ্যাকোরিয়ামের গোল্ডফিশ হয় কি, অ্যাকোরিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে যেতেই পেছনের ঘটনা ভুলে যায়। আমরা কিন্তু রেশমাকে উদ্ধার করার পর রানাকে ভুলে গেছি, যে রানার কি হয়েছে, তার রিমান্ডে কি হয়েছে, বাবুনগরে কি বলছে রিমান্ডে প্রতিদিন কিন্তু আসছে, কিন্তু রানা কোনো গডফাদার গডমাদারের নাম বলেছে কিনা এটা কিন্তু আসছে না, রানার বিচার আদৌ হচ্ছে কিনা। আজকে দেখেন গতকালকে 4টা ব্লগারের মধ্যে 2জনের জামিন হয়ে গেছে, সুব্রত অধিকারী শুভর জামিন হয়েছে, রাসেল পারভেজের জামিন হয়েছে। এই সুব্রত অধিকারীরাই তো মুক্ত থাকার অধিকারী, এই শুভরাই তো এখন শুভ দিন, এই রাসেল পারভেজরাই তো রাজনীতির ভাজে ভাজে পার পেয়ে যাচ্ছে। আজকে যদি হেফাজতের কথাই বলেন না, তাদের কথা তো সঠিক হয়েছে, যে আমার নবীর অপমান করবে ছাড় জন্য আমি কোনো কথা বলতে পারবো না, বললে আমি রাজাকার। এবং সৈয়দ আশরাফ তো বলেছে রাজাকার, তাহলে রাজাকার হলে কোটি কোটি আলেম ওলামা মসজিদের ইমামরা কি রাজাকার? এই যে গণহারে, এবং সবচেয়ে বড় কথা সেই রাত্রে এই হতো না, গুজবগুলো হতো না। জিল্লুর ভাই, গুজবটা হয়েছে কেন? আপনি দুটা টিভি চ্যানেল যেটাকে ধরে নেওয়া হয় যে সরকারের বিরুদ্ধে, সেটাকে আপনি ভাঙচুর করে বন্ধ করে দিলেন, এবং কাউকে এটা শিক্ষা দিল অন্য চ্যানেলকে, যাতে তোমরা বেশি কিছু না বলতে পারো। এর আগে আমার দেশকে আপনি বন্ধ করেছেন, মানুষের সন্দেহ হবে না কেন? অন্ধকারে করেছেন। এবং যেভাবে এই যে উনি বলেছেন, হ্যাঁ হতে পারে হাইতির, আমাদের দেশে তো সব রাজনীতিবিদরা এই কাজটা করে, গিলাপ পরিবর্তন করেছে, চাঁদে দেখা গিয়েছে, সবই তো আমাদের রাজনীতিতে এই সুবিধাগুলো তো নিচ্ছে। কেন আপনারা এই সুযোগটা করে দিচ্ছেন? তার পত্রিকায় কি এটা করা উচিত হয়েছে? তার আমি তো অবশ্যই সাধারণ মানুষকে উস্কে দিয়ে করা উচিত আমাদের দেশে যে, কিন্তু এটাও উচিত না প্রধানমন্ত্রীর মতো সে নিজে জ্বলছে যে এই রানা আমার রানা না, যেখানে একটা কোলের বাচ্চা পর্যন্ত জানে এই রানা কার রানা। এই যে এইভাবে যে আমরা রাজনীতিকে মানুষের, জনমানুষের আকাঙ্ক্ষা এবং বাস্তবতার বাইরে নিয়ে এসেছি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। এবং যে পদ্ধতিটা আমি তার পরদিন একটা কলামে বলেছিলাম, যে সমস্ত কিছু পাকিস্তানিরা যে বিষয়টা করেছিল, 52-র আমাদের ভাষা আন্দোলনকে তারা মনে করেছিল এটা আইন শৃঙ্খলার বিষয়, 71-এর আমাদের স্বাধিকার আন্দোলনকেও তারা কিন্তু মনে করেছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয়। তারা বোঝেইনি যে এটা কেন করছে, বাঙালিরা কেন করছে। এখনো কিন্তু এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারছে না যে এই হুজুররা আলেমরা কেন এই আন্দোলনটা করছে। এটাকে এখনো আমরা কিন্তু আইন শৃঙ্খলার অবস্থায় মনে করছি, এবং এটাকে শক্তি দিয়ে প্রয়োগ করার চিন্তা করে, যেটা ঘটেছে গণহত্যা বলেন আর যেটাই বলেন। আজকে দেখেন গুয়েতামালার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট মন্টোর
80 বছরের কারাদণ্ড হয়েছে গণহত্যার জন্য। তো আপনি 25শে ফেব্রুয়ারিতে পিলখানায় যা ঘটলো, শাপলাতে যেটা ঘটলো, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় তারা এখন কোথাও যাওয়ার তো জায়গা নেই। তারা যেটা বলছে, শাপলাকে বলছে শাহাদাত চত্বর, তাদের কাছে এটাই শাহাদাত। দুনিয়াতে তারা তো কিছুই পাচ্ছে না, তাদেরকে তো আপনি আমন্ত্রণ করবেন না হুজুরদেরকে, আপনি তো কোথাও তাদেরকে বসে দাওয়াত খাওয়াবেন না। এবং তারা যে ঘুমিয়ে আছে সব সব শিশুর পিতা, সব শিশুর অন্তরে, তাদের অন্তরে যে শিশুর পিতা ঘুমিয়ে আছে এটাও তো স্বীকার করেন না। তারা যে রাষ্ট্রে কোনোদিন ক্ষমতায়ন করতে পারে এটা আপনি স্বীকার করেন না। তো তারা পরকালকে নির্ভর করে, এই পরকালও যখন তাদের চলে যাচ্ছে, তারা যখন মনে করে তখন তারা সংক্ষুব্ধ হচ্ছে, যার জন্য তারা নাম দিয়েছে আপনার শাপলা চত্বরকে শাহাদাত চত্বর। আমি এটা বুঝতে হবে যে আপনাদেরকে হেফাজতকে ঘিরে যে রাজনীতি করবার প্রথমত হচ্ছে, আমি যেটা প্রথমেই বলছি, একদম শুরু থেকেই গত লং মার্চের সময় আমি কলামে বলেছি যে হেফাজতের আন্দোলন কখনো কোনো শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়ার আন্দোলন হতে পারে না। মুসলমানের এই যে ফিলিংটা, মূল দাবিতে একটাই, যে আমার নবীর অপমান করেছে, তার বিরুদ্ধে আমি বিচার চাই। অন্যান্য যেটা, ওটা তো তার ট্রেডিশনাল দাবি তারা ঢুকিয়ে দিয়েছে এবং ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং এটা সরকার পতনের আন্দোলন করা যাবে না। সবচেয়ে বড় কথা যে আমার নবীকে অপমান করেছে এই জন্য আমি সরকারকে পতন করব, এটা কি করে হয়? আর বিএনপি করছে, হ্যাঁ, এবং বিএনপিও দেখেন 48 ঘন্টার আলটিমেটামটা দিয়েছে এই 5ই মের অবরোধকে সামনে রেখে, এবং তারা কিন্তু হিসাব করেই করেছে। কেন আমার নবীর অপমানের বিষয়ে সাথে বিএনপির ক্ষমতায় আসার কেন সম্পর্ক থাকবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই ইস্যুটাকে নিয়ে আপনার রাজনীতিতে কেন ব্যবহার করবেন? উভয় পক্ষ কেন ব্যবহার করবেন? আপনি হরতাল দিয়ে আপনার নেতারা টিভি দেখে বাসায় বসে, আর 2-3টা পটকা ফুটিয়ে আপনি হরতাল সফল করেন, এর নাম যদি রাজনীতি হয়, আর বাসে মানুষ পুড়িয়ে যদি সহিংসতা করেন, এর নাম রাজনীতি হয়, তো আপনি আপনার নেতারা কেন সামনে এসে মিছিল করেন না, আত্মহুতি দেন না? কারণ হচ্ছে বড় দলগুলা এমন জায়গায় পৌঁছে গেছে, এরা ছিল সাধারণ রানাদের মতো। প্রত্যেকটা দুটো দলেই মন্ত্রী এমপি যারা হয়েছে, বড় নেতা হয়েছে, প্রত্যেকের গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। হঠাৎ করে 100-200 টাকার তারা এরকম মানুষের কাছ থেকে চাঁদা নিত, জীবন পরিচালনা করতো, তারা হয়ে গেছে 1000 কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক। তাদের জীবন অনেক মূল্যবান হয়ে গেছে। জামাতের সঙ্গে কোনো সম্পর্ক যেটি বলা হয়ে থাকে, বিশেষ করে রুলিং পার্টি যেটি বলছে যে এরা আসলে হেফাজতে জামাত না, জামাতের সম্পর্কটা হচ্ছে কি, দেখেন আদর্শের দিক থেকে কিন্তু মিল রয়ে গেছে। নবীর বিষয়টা, নবীর বিষয়টা যখন আপনি প্রশ্ন নিয়ে আসলেন, আপনি জিল্লুর ভাই, আমি প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে যত কথাই বলেন না কেন, এটা আমাদের ইমানের একদম বেসিক স্ট্রাকচার। এই জায়গায় যদি কেউ বিমত করে, এবং আলেমরা মার খেয়েছে, আমরা হাসাহাসি করছি, নিরীহ মানুষের উপরে সশস্ত্র আক্রমণ করে বড়ত্ব দেখানোর যে সংস্কৃতি আমাদের দেশে, বাহাদুরির সংস্কৃতি, এটা করলে যে আমার ইমানের প্রতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। আপনি আলেমরা মারা যাচ্ছে আর আমি হাসি ঠাট্টা করছি, আমি খুশি হচ্ছি, এটা কিন্তু একটা ইমানের বিপর্যয়। এখন জামাত তো এই সুযোগ নিবেই, জামাতকে আপনি সুযোগ করে দিয়েছেন। এবং দেখেন যেটা বলা হচ্ছে, আজকে যদি বলি, আপনি আমাদের ঢাকেশ্বরী মন্দিরে হিন্দুরা গিয়ে মূর্তি ভেঙে ফেলেছে, 32 নম্বরে আওয়ামী লীগের লোকজনরা বিক্ষুব্ধ হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলেছে, কেউ বিশ্বাস করবে? আর যে ছেলেটা রাত 3টার সময় উঠে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে পড়াশোনা করে, সেটার জন্য জীবন দিতে যায়, সে কোরআন পোড়াবে? এটা কোনোদিন কে পোড়ালো? যেখানে আন্দোলন, যেখানে সমাবেশ হয়েছিল মতিঝিল, সেটা ছিল উত্তর গেট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, আর এটা থেকে 50 থেকে 60 গজ দূরে ছিল আওয়ামী লীগের অফিস, যেটা অ্যাটাক হয়েছিল, সেই দিন প্রথম আলোর হেডলাইন হচ্ছে, বহুল প্রচারিত দৈনিকে আগ্নেয়াস্ত্র হাতে যুবলীগ ছাত্রলীগের লোকজনকে গুলি করতে দেখা গেছে এবং পিটিয়ে মারা দেখা গেছে। হুজুরদেরকে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে এটা স্যাটেলাইটে দেখানো গেছে। তো এটা কিন্তু পত্রিকা ভুলে গেছে, কারণ ক্ষমতার মোহ প্রত্যেকের মনে যেভাবে ভয় জন্মেছে, যে আমি কথা বললেই, দেখেন সেদিন কিন্তু এম কে আনোয়ার বলেছে যে দেবাশিস বিশ্বাস নামের একজন স্বেচ্ছাসেবক লীগের, সে এটা করেছে, সঙ্গে সঙ্গে এম কে আনোয়ার পালিয়ে গেল। আজকে পার্থর বাসায় পুলিশ, খোকার বাসায় পুলিশ। তো আপনি এত নিষ্পেষণ করে, তো সিনিয়র রাজনীতিবিদ যদি ইনি বলেন যে একজন এই দেশে আবার হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য, আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা মুসলমান